কোর্টে গিয়ে সাক্ষী দিয়ে মেহেন্দিকে জব্দ করছে জ্যাজ সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে প্রথম থেকেই কেসটার দায়িত্ব ছিল স্বয়ম্ভুর হাতে, কিন্তু স্বয়ম্ভুকে সরিয়ে দিয়ে এখন বাগচিকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। সাধুদা তখন বলে, বাগচি কিছু সন্দেহ করছো নাকি? বাগচি তখন বলে, সন্দেহ তো একটা করতেই হচ্ছে স্যার, সন্দেহ না করেও তো আর পারছি না। এই ভিডিওটাতে ভালো করে দেখলে আরও হয়তো অনেক তথ্য পাওয়া যাবে। তবে এই দিকটাতে স্যার কি আছে? সাধুদা বলে, এই দিকটাতেই তো ওই অপরাধীটা ভর্তি ছিল আর তাকে ওখানেই মারা হয়েছে, মানে এটাই তো সন্দেহ করা হচ্ছে। এরপরেই বাগচি বলে, আমারও সেটাই মনে হচ্ছে। তবে এটা তো ক্লিয়ার যে সে খুনি হয়েছে, কারণ যেভাবে অক্সিজেন সিলিন্ডারটা পাল্টে দেওয়া হয়েছে, ভর্তি সিলিন্ডারটা সরিয়ে খালি একটা সিলিন্ডার দিয়ে দেওয়া হয়েছে, এটা দেখেই সমস্ত সত্যিটা আন্দাজ করা যাচ্ছে। তবে এবারে সত্যিটা সামনে নিয়ে আসার সময় হয়ে গেছে। এর মধ্যেই সাধুদা বলে, কি দেখছো ভিডিওটায়? বাগচি তখন বলে, স্যার আমি বুঝতে পেরে গেছি, খুব ভালো মতন বুঝতে পেরে গেছি এই সব কিছুর পেছনে আছে কে। দেখুন, আমি যদি খুব ভুল না হই, এটা হচ্ছে মেনান। তখন সাধুদা মেনানের নাম শুনে পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে, না না, মেনান এসব কিছুই করতে পারে না, ও তো এখন ভালো হয়ে গেছে, ও তো আর আগের মতন নেই। বাগচি বলে, কিন্তু আমার মনে হচ্ছে এটা ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে আর ওকে এখানে ডেকে নিয়ে আসতে হবে। স্যার ওকে একটা ফোন করুন তো। এরপর সাধুদা ফোন করেছে মেনানকে আর বলে, নাও বাগচির সাথে কথা বলো। বাগচি তখন বলে, তোমাকে ডিপার্টমেন্টে আসতে হবে, তোমাকে আমি জেরা করব। তখনই বাগচির কথা শুনে মেনান বলে, কেন? আমি তো সব পুরনো ধান্দা ছেড়ে দিয়েছি, অন্যায়টা কি করেছি যে আমাকে যেতে হবে? বাগচি তখন বলে, তুমি হসপিটালে গিয়েছিলে ছদ্মবেশ নিয়ে, আমি খুব ভালো মতনই বুঝতে পারছি তুমি ছিলে ওটা। এবার বলো তো, কেন মারলে অপরাধীটাকে? মেনান তখন বলে, সব আপনি কি বলছেন? আমি যে এই কাজটা করেছি তার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? আমার তো মনে হয় না। তারপরেও আপনি এই কথাগুলো কি করে এত জোর দিয়ে বলতে পারেন, সেটাই আমি বুঝতে পারছি না। বাগচি বলে, আমার কাছে পুরো সিসিটিভি ফুটেজটা রয়েছে যেখানে আমি তোমাকে দেখতে পাচ্ছি। তখন মেনান বলে, কিন্তু আমি তো ওই সময় ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলাম চেক জমা দিয়ে। আর এটা শোনার পর বাগচি তখন বলে, কি তুমি ব্যাংকে গিয়েছিলে টাকা তুলতে চেক জমা দিয়ে? তখনই মেনান বলে, হ্যাঁ, আপনার বিশ্বাস না হলে আপনি যান না, আপনি ব্যাংকে গিয়ে সমস্ত ডিটেলস দেখে নিন, তাহলেই তো হয়, আমাকে এইসব জেরা করার কি আছে? বাগচি তখন বলে, আমি ব্যাংকে যাব আর আমি গিয়ে চেকও করব। যদি গিয়ে দেখি যে তুমি ব্যাংকে যাওনি, তুমি হসপিটালে গিয়েছিলে, তাহলে কিন্তু মেনান তোমাকে আমি ছাড়বো না, ডিপার্টমেন্টে তুলে নিয়ে এসে অ্যারেস্ট করে নেব। তখন মেনান বলে, জগদ্ধাত্রী নেই বলে আপনি এত বার বেড়েছেন, আরে আপনি কিচ্ছু করতে পারবেন না, শুধু মুখে বড় বড় কথা বলছেন। বাগচিকে তো এসব বলে রাগিয়ে দেয়। বাগচি তখন বলে, মুখ সামলে কথা বলো, এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না, আমি কিন্তু তোমায় ছাড়বো না। মেনান বলে, আগে ধরুন, তারপরে ছাড়ার কথা বলবেন। এরপর ফোনটা কেটে দেয়। তখনই সাধুদা বলে, কি বলল মেনান? এরপর বাগচি বলে, ও বলছে ও নাকি ব্যাংকে সেই সময় গিয়েছিল চেক জমা দিয়ে টাকা তুলতে। সেটা তো আমি ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখলেই বুঝতে পারবো ও আসলে ঠিক কী করতে গিয়েছিল। সাধুদা বলে, সেটা তো বুঝলাম, কিন্তু এই যে স্ট্রেচারে যে শুয়ে রয়েছে সে কে? কাকনের মা? তখনই বাগচি বলে, না, সেই সময় কাকনের মা অন্য কাজে ব্যস্ত ছিল, তার যথাযথ প্রমাণ আমার কাছে আছে, কিন্তু আগে মেনান সত্যি বলছে কি মিথ্যে বলছে সেটা আগে জানতে হবে। এরপরেই বাগচি তো ব্যাংকের দিকে রওনা দেয়। সাধুদা নন্দী আর চিরঞ্জিতকে জিজ্ঞেস করে, তোমাদের কি মনে হয় নন্দী আর চিরঞ্জিত এরা কি পারবে? তখন বাগচির কথা ভেবে নন্দী চিরঞ্জিত বলে, বাগচিতা কোনোদিনও কোনো কেস সমাধান করতে পারেনি, আর এই কেসটাও পারবে না, আর এই কেসটা তো অনেক বেশি জটিল। চিরঞ্জিত তখন বলে, আমি তো একদমই নিশ্চিত যে বাগচিতা পারবে না। তার মধ্যেই মেনান জগদ্ধাত্রীর সামনে হাত জোর করে বসে আর বলে, ম্যাডাম, আপনার মাথার সাথে যাই কিছু তুলনা করি না কেন পুরোটাই বৃথা হয়ে যাবে। আপনি যেরকমটা বলেছিলেন ঠিক তেমনটাই হয়েছে। আপনি আমাকে বলেছিলেন এই হসপিটাল থেকে ব্যাংকে যেতে ঠিক কতটা সময় লাগে। আমি দেখেছিলাম 17 মিনিট সময় লাগে, আর সেই 17 মিনিটেই আমি কাজ সেরে দিয়েছি। বাগচি আমায় ফোন করেছিল, সিসিটিভি ফুটেজে হয়তো আমাকে চিনতে পেরেছে, এখন ব্যাংকে যাচ্ছে প্রমাণ করতে।
আমি তো ব্যাংকে সিসিটিভি ফুটেজের ওখানে যে থাকে তাকে আগে থেকেই টাকা খাইয়ে ওই 17 মিনিটের ভিডিওটা এডিট করে দিয়েছি, তাই আর কোনো চিন্তা নেই। তখনই জগদ্ধাত্রী বলে, আমি খুব ভালো মতনই বুঝতে পারছি এই কেসের দায়িত্ব বাগচির হাতে পড়েছে। মেনন তখন বলে, আপনি একদম ঠিক কথাই বলেছেন, এই কেসের দায়িত্ব স্বয়ম্ভু স্যারকে সরিয়ে বাগচি স্যারকে দেওয়া হয়েছে। কিন্তু আপনি অপারেশনটা কেন করাচ্ছেন না ম্যাডাম? আপনি অপারেশনটা করিয়ে নিন না। জগদ্ধাত্রী বলে, অপারেশন করালে বাঁচার চান্স 1% থাকবে, তাই আমি অপারেশনটা করাতে চাই না মেনন। কি করব বলো, আমাকে তো বাঁচতে হবে, আর কয়েকটা দিন তো আমি বাঁচতে চাই। আমার মেয়ে যতদিন না সুস্থ হচ্ছে আমি ওকে প্রোটেকশন দিতে চাই, আমি ওকে বাঁচাতে চাই। এর মধ্যেই দেখা যায় মেহেন্দি আধুনিক পোশাক পরে রাতের বেলায় বেরোচ্ছিল। তখনই বৈদেহী মুখার্জি বলে, তোমার কি মতিভ্রম হয়েছে নাকি? এসব কি পোশাক পরে তুমি বেরোচ্ছ? মেহেন্দি তখন বলে, আমার মতিভ্রম হয়েছে কি হয়েছে তার কৈফিয়ত আমি তোমাকে দেব না, বুঝতে পেরেছো? আমাকে যেতে হবে, আমি যাব। আর শুনুন, আজকে আমি ডিনার করব না, খাবার দাবার যা থাকবে আপনারা খেয়ে দিয়ে ফ্রিজে তুলে দেবেন। বৈদেহী বলে, তুমি কি আমাকে কর্মচারী পেয়েছো? মেহেন্দি বলে, হ্যাঁ, আর কয়েকটা দিন পরে আপনারা পুরো পার্মানেন্টলি আমার কর্মচারী হয়ে যাবেন। জেল থেকে ছাড়া পাবেন তারপর না? কালকে তো আপনাদেরকে জেরা করা হবে কোর্টে, কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী দেবেন, কত কিছুই না হবে। এর মধ্যেই সানভি বলে, মুখার্জি বাড়ির বউ হয়ে এই রকম পোশাক পরে রাতের বেলায় বাইরে বেরোতে তোমার গায়ে বাজছে না মেহেন্দি? এর মধ্যেই উৎসব উত্তর দেয়, এই শোন, তুই কি সেই এখনও ওই পুরনো যুগে পড়ে আছিস নাকি? এখন সবাই এরকম আধুনিক পোশাক পরে, আর তোকে এসব ব্যাপারে নাক গলাতে হবে না, বুঝতে পেরেছিস? চলো মেহেন্দি। এরপর মেহেন্দি বলে, যাবো তো অবশ্যই। আর শোনো সানভি, এই পরিবারে ছড়ি ঘোরাবো আমি, তার সমস্ত ব্যবস্থা আমি করে ফেলেছি, তাই আমাকে এই সমস্ত বলে কোনো লাভ হবে না। উৎসব আর মেহেন্দি বেরিয়ে যায়। এর মধ্যেই বৈদেহী বলে, বুঝতে পারছি না কি হবে কালকে। কাল যে কোর্টে একটা ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি, কি যে করব জানি না। এর মধ্যেই রাজনাথ মুখার্জি বলে, এই সব কিছুর জন্য তোমরা দায়ী। জগদ্ধাত্রীর মৃত্যুটা ঘটে গেছে, আর এই মৃত্যুর জন্য যারা দায়ী আমি দুজনকে সন্দেহ করি। এক হলো মেহেন্দি আর আরেক হলে বৈদেহী মুখার্জি। এরপর বৈদেহী আর কোনো কথা বলতে পারে না। এর মধ্যেই কৌশিকী ফোন করেছে জগদ্ধাত্রীকে। জগদ্ধাত্রী তখন বলে, তুমি ঠিক আছো তো জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী বলে, ঠিক থাকার চেষ্টা করছি বর্দি। বর্দি তখন বলে, জানো তো, কালকে আমাদেরকে কোর্টে যেতে হবে, জিজ্ঞাসাবাদ হবে, কত কিছুই না হবে, খুব ভয় লাগছে। তবুও জগদ্ধাত্রী বলে, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ক্ষতি হতে আমি দেব না। আপনার পাশে সবসময় আমি ছিলাম, আছি, থাকবো। দরকার পড়লে আমি কোর্টে গিয়ে সাক্ষী দেব। গৃহবধূ তো হত্যা হয়ইনি, তাহলে আমি কোর্টে গিয়ে সাক্ষী দিয়ে আপনাদেরকে বাঁচাবো আর মেহেন্দিরকে উচিত শিক্ষা দেব। কৌশিকী বলে, না তুমি আসবে না। এর মধ্যেই ভার্গবী মুখার্জি চলে এসে কান্নাকাটি করতে থাকে আর বলে, যা কোনোদিনও করতে হয়নি তা আজ করতে হবে ভাবতে পারিনি। রাজনাথ মুখার্জি, দিবানাথ মুখার্জি এসেও খুব ভেঙে পড়েছে। কৌশিকী সবাইকে বলে, কোনো ক্ষতি হবে না, আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না।